আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় শুরু করব। আশা করি তোমরা প্রথম অধ্যায় সম্পর্কে ভালোই ধারণা পেয়েছো। দ্বিতীয় অধ্যায়টি একটু বড়। আমরা এটি দুটি ভিডিও লেকচারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের ভোক্তা ও উৎপাদকের আচরণ বিশ্লেষণ। ভোক্তা ও উৎপাদকের আচরণ বিশ্লেষণ। আচ্ছা, শুরুতে আমাদের এই অধ্যায়ে রয়েছে উপযোগ। তো আমরা প্রথমে জানতে হবে যে উপযোগ জিনিসটা আসলে কি। আমরা জানি কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে ওই দ্রব্যের উপযোগ বলে। আমি আবার বলছি, কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে ওই দ্রব্যের উপযোগ বলে। যেমন কলম, কলমের উপযোগ হচ্ছে এটা দিয়ে লেখা যায়। যেমন খাতা, খাতার উপযোগ হচ্ছে খাতার উপর আমরা লিখি। মানে কোনো বস্তুর অভাব পূরণের ক্ষমতাকে ওই বস্তুর উপযোগ বলে। উপযোগকে বিভিন্নভাবে ভাগ করা যায়। প্রধানত আমরা উপযোগকে মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। একটিকে আমরা বলতে পারি হচ্ছে গুণগত উপযোগ, আরেকটি হতে পারে পরিমাণগত উপযোগ। একটি হচ্ছে গুণবাচক বা ক্রমবাচক উপযোগ, আরেকটি হচ্ছে পরিমাণবাচক বা সংখ্যাবাচক উপযোগ। আচ্ছা, পরিমাণবাচক উপযোগ বিষয়টি একটু অন্য ধরনের। যেমন আমি যদি বলি যে আমার এই কি বলে, আমার 10 একক আম, তোমার 20 একক জাম, অথবা আমি 20টি আম খেয়ে 300 একক মজা পেলাম, তুমি 30টি আম খেয়ে 1000 একক মজা পেলাম। উপযোগকে যদি আমরা এভাবে সংখ্যার মাধ্যমে দেখাই, আমরা এটাকে বলবো সংখ্যাবাচক বা পরিমাণবাচক উপযোগ। আর গুণবাচক উপযোগ হচ্ছে আমরা যদি তুলনা করি যে আমার কাছে আম থেকে জাম ভালো লাগে, তোমার কাছে জাম থেকে কাঁঠাল ভালো লাগে, আরেকজনের কাছে মূলা থেকে লিচু ভালো লাগে। আমরা যদি উপযোগকে এভাবে তুলনা করে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে গুণবাচক বা ক্রমবাচক উপযোগ। এইভাবেই মূলত উপযোগকে ভাগ করা যায় দুইভাবে। এছাড়া উপযোগকে আরও বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, গড় উপযোগ। মোট উপযোগ বলতে আমরা মূলত বুঝি কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোক্তা ভোগ করে সর্বমোট যে তৃপ্তি লাভ করে তাকে বলে মোট উপযোগ। আমি আবারও বলতেছি, কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোক্তা একসাথে ভোগ করে সর্বমোট যে তৃপ্তি লাভ করে তাকে বলে মোট উপযোগ। আচ্ছা, যেমন আপনার কাছে বা আমার কাছে 10টা কমলা আছে, 10টা কমলা আমি ভোগ করে যে মজা পাবো তাকে আমি বলবো মোট উপযোগ। এবার আমরা জানবো প্রান্তিক উপযোগ জিনিসটা আসলে কি। প্রান্তিক উপযোগ হচ্ছে ভোগের পরিমাণ অতিরিক্ত 1 একক বাড়ানোর ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। আমি আবারও বলতেছি, অতিরিক্ত 1 একক ভোগের মাধ্যমে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। যেমন আমি 10টা কমলা খেলাম, এরপর আমি একটি কমলা আরও খেলাম, 11টি কমলা খেলাম। তো 10টি কমলা খেয়ে আমি মোট উপযোগ পেলাম 100 একক বা 100 টাকার উপযোগ পেলাম। 11টি কমলা খেয়ে আমি 115 একক বা 115 টাকার মজা পেলাম। তাহলে আমাকে যদি বলা হয় যে প্রান্তিক উপযোগ কত, আমি বলবো 15 টাকা। কেন? কারণ শেষ বা লাস্ট একক থেকে আমি যে তৃপ্তি পেয়েছি তাকেই আমি প্রান্তিক উপযোগ বলবো। আপনি 5টি লিচু খেয়েছেন, 5 নম্বর লিচু থেকে আপনি যে মজা পাবেন তাকে আমি বলবো হচ্ছে প্রান্তিক উপযোগ। আমার মনে হয় বিষয়টি তোমরা পরিষ্কার হচ্ছে। আচ্ছা, এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গড় উপযোগ। আমরা যদি মোট উপযোগকে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করি তবে আমরা পাবো হচ্ছে গড় উপযোগ। কি পাবো আমরা? গড় উপযোগ। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটি দেখব, আজকে আমি ওই চিত্রভিত্তিক আলোচনা করব না, আজকে আমি জাস্ট যে থিওরিটিক্যাল যে আলোচনা সেটি আমি করব। নেক্সট ভিডিওতে তোমরা আমাকে চিত্রভিত্তিক আলোচনায় দেখতে পাবে। আচ্ছা, এরপরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। আসলে মোট উপযোগের সঙ্গে প্রান্তিক উপযোগের সম্পর্ক তোমাদের বিভিন্ন পাঠ্য বইয়ে দেওয়া রয়েছে হচ্ছে একটি ধরনের, বাট মোট উপযোগের সঙ্গে প্রান্তিক উপযোগের সম্পর্ক 3 ধরনের হয়। এক হচ্ছে ক্রমবর্ধমান, এক হচ্ছে ক্রমহ্রাসমান, এক হচ্ছে সমানুপাতিক। যেমন মোট উপযোগ বাড়লে কখনো কখনো প্রান্তিক উপযোগ বাড়তে পারে, মোট উপযোগ বাড়লে কখনো কখনো প্রান্তিক উপযোগ কমতে পারে। আবার মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কখনো কখনো সমান হয়। যেমন প্রথমে আমি হ্রাসমানটা দিয়ে একটু বোঝাই। আমি আবারও বলছি, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক মূলত 3 ধরনের হয়। এক এটি হচ্ছে ক্রমহ্রাসমান হতে পারে, ক্রমবর্ধমান হতে পারে এবং সমানুপাতিক হতে পারে। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, ক্রমহ্রাসমান বিষয়টা কি? কোনো দ্রব্য আমি যতই ভোগ করতেছি ওই দ্রব্যের মোট উপযোগ বাড়তেছে, কিন্তু প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে। এই সম্পর্কে আমরা বলবো হচ্ছে ক্রমহ্রাসমান সম্পর্ক। যেমন মনে করুন আপনার কাছে বা তোমার কাছে 60টি কমলা আছে। প্রথম কমলা ভোগে তুমি যে তৃপ্তি পাচ্ছ, দ্বিতীয় কমলা ভোগে তোমার তৃপ্তির মোট উপযোগ বাড়ছে। 3টা ভোগ করে তুমি আরও বেশি মজা পাচ্ছ, 4টা ভোগ করে মজা পাচ্ছ, কিন্তু তুমি যতই ভোগ করছো ওই দ্রব্যের প্রতি তোমার আগ্রহ ততই কমছে। এই ধরনের সম্পর্ককে আমরা বলবো হচ্ছে ক্রমহ্রাসমান সম্পর্ক। মোট উপযোগ বাড়তেছে কিন্তু প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে। আবার এমন হতে পারে যে কোনো জিনিস একটু খেলে আরও বেশি খেতে ইচ্ছা করতে পারে। যেমন তোমাকে আমি এক চামচ পানি দিলাম, এরপরে কি তোমার পানি খাওয়ার আগ্রহ কমবে? আমার মনে হয়। বা তোমাকে আমি ছোট্ট এক পিঁপড়ার সমপরিমাণ তোমাকে মিষ্টি দিলাম, তোমার কি মিষ্টি খাওয়ার পরিমাণ, আগ্রহের পরিমাণ কমবে? অথবা তোমাকে আমি আজকে একটা মিষ্টি খেতে দিলাম, আবার 3 দিন পরে 2টা মিষ্টি খেতে দিলাম, তোমার কি আগ্রহ কমবে মিষ্টির প্রতি? না। এই ধরনের সম্পর্ককে আমরা বলবো হচ্ছে ক্রমবর্ধমান সম্পর্ক, যে মোট উপযোগ বাড়লে তোমার প্রান্তিক উপযোগও বাড়তে পারে। আবার এমন হতে পারে যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ, মোট উপযোগ 1 যদি হয়, ধরো মোট উপযোগের পরিমাণ 10, প্রান্তিক উপযোগ 10, মোট উপযোগ 20, প্রান্তিক উপযোগ 10, একই হারে যদি মোট উপযোগের পরিবর্তন হয়, এই সম্পর্ককে আমরা বলবো সমানুপাতিক সম্পর্ক। আমরা যখন চিত্রভিত্তিক আলোচনা করব তখন তোমরা বিষয়টি আরও পরিষ্কার হবে। এরপরে আমরা দেখব হচ্ছে চাহিদা। আমরা জানি, তোমাদের মনে হতে পারে যে আমি আকাশে যাব, আমি চন্দ্র অভিযান করব, বা আমি নাসায় যাব, এটা তোমার চাহিদা হতে পারে। কিন্তু ইকোনমিক্স বা অর্থনীতিতে আমরা চাহিদা বলতে কার্যকরী চাহিদাকে বুঝবো, এবং কার্যকরী চাহিদা হওয়ার জন্য 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, অর্থনীতিতে আমরা চাহিদা বলতে কার্যকরী চাহিদাকে বোঝাবো, আর কার্যকরী চাহিদা হওয়ার জন্য 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। 2, অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। 3, আমি আবার বলতেছি, 1, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। 2, অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। 3, ক্রয় ক্ষমতা থাকতে হবে। আমি আবারও বলছি, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে, এবং কেনার বা ক্রয় ক্ষমতা থাকতে হবে। এই 3টি যদি থাকে তাহলে আমরা এটাকে চাহিদা বলব। আচ্ছা, এই চাহিদার মধ্যে আমরা যে জিনিসগুলো আমাদের জন্য জরুরি সেগুলো হচ্ছে চাহিদা বিধি, চাহিদা রেখা, চাহিদার সংকোচন প্রসারণ। ও আমি তোমাদেরকে একটি জিনিস তো বলতে ভুলে গিয়েছি, আমরা উপযোগ যখন হালকা আলোচনা করলাম, উপযোগের ভিতরে আমাদের আরেকটি আলোচনা বাদ রয়ে গিয়েছে, সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমি জাস্ট এটা একটু বলে যাই, আমরা চিত্রভিত্তিক আলোচনা যখন করব তখন আমরা বিষয়টি আরও বিস্তারিতভাবে করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি হচ্ছে, কোনো দ্রব্য ভোক্তা যতই বেশি ভোগ করতে থাকবে ওই দ্রব্যের প্রতি ভোক্তার মোট উপযোগ বাড়লেও তার প্রতি তার প্রান্তিক উপযোগ কমতে থাকবে। ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে
তার প্রান্তিক উপযোগ কমার এই প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বলে। যেমন আমি একটি কমলা খেলাম, আমি 10 টাকার মজা পেলাম। 2টি কমলা খেলাম, 18 টাকার মজা পেলাম। 3টি কমলা খেলাম, 24 টাকার মজা পেলাম। 4টি কমলা খেলাম, 28 টাকার মজা পেলাম। এভাবে যতই ভোগ করব, মোট উপযোগ বাড়লেও আমার প্রান্তিক উপযোগ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ধরলাম আমি 3টি কমলাই খেলাম, প্রথম কমলা থেকে আমি 3টি কমলা একসাথে আমাকে 24 একক মজা দিল বা 24 টাকার মজা পেলাম, কিন্তু প্রথম কমলা থেকে আমি 10 টাকার মজা পেলাম, দ্বিতীয় কমলা থেকে 8 টাকার মজা পেলাম, তৃতীয় কমলা থেকে 6 টাকার মজা পেলাম। অর্থাৎ ভোগের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে আমার মোট উপযোগ বাড়লেও আমার প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে। ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমার উপযোগ প্রান্তিক উপযোগ কমার এই প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলে। আচ্ছা, এখন আমরা চাহিদাতে চলে গেছি। আমরা অলরেডি জানছি যে চাহিদা বিষয়টা আসলে কি। এখন আমরা জানবো চাহিদা বৃদ্ধি। খুব সহজ একটা বিষয়, সবাই আপনারা বা সবাই আমার শিক্ষার্থীরা এটা বিষয়টা জানে। আমি একবার বলি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের যখন দাম কমে যায় তখন চাহিদার পরিমাণ বেড়ে যায়। আমি আবারও বলছি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম কমলে ওই দ্রব্যের চাহিদার পরিমাণ বেড়ে যায়। আবার কোনো দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদার পরিমাণ কমে যায়। আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, অর্থনীতিতে আমরা যখন কোনো বিধি বলবো তখন অবশ্যই আমরা শুরুতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত কথাটা দিয়ে আমাদেরকে বিধিটি শুরু করতে হবে। আমরা সামনে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত বলবো। আচ্ছা, এরপরে আমরা দেখব চাহিদা রেখা। চাহিদা রেখা, এই চাহিদা বিধিতে আমরা যে সম্পর্কের কথা বলেছি, দামের সঙ্গে চাহিদার পরিমাণের সম্পর্ককে আমরা যখন রেখার মাধ্যমে দেখাবো, এই রেখাটিকে আমরা বলবো হচ্ছে চাহিদা রেখা। আমি আবারও বলছি, দামের সঙ্গে চাহিদার পরিমাণের সম্পর্ক আমরা যে রেখার মাধ্যমে দেখাবো তাকে আমরা বলবো চাহিদা রেখা। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে চাহিদা সূচি। দাম এবং চাহিদার পরিমাণকে যখন আমরা টেবিল বা সূচি আকারে দেখাবো তখন তাকে আমরা বলবো চাহিদা সূচি। আমি আবার বলছি, দাম এবং চাহিদার পরিমাণকে আমরা যখন সূচির মাধ্যমে দেখাবো তখন আমরা একে বলবো চাহিদা সূচি। এরপরে আমরা দেখব হচ্ছে চাহিদার সংকোচন প্রসারণ ও হ্রাস বৃদ্ধি। কি দেখব আমরা? চাহিদার সংকোচন প্রসারণ ও হ্রাস বৃদ্ধি। বিষয়টি খুবই সহজ, খুবই সিম্পল একটা বিষয়, মনোযোগ দিয়ে তোমাদেরকে বিষয়টি বুঝতে হবে। আচ্ছা, প্রথমে আমি বলবো চাহিদার সংকোচন প্রসারণ বিষয়টি কি। মনে রাখবা, শুধুমাত্র দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয়, আমি আবারও বলছি, শুধু দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার সংকোচন প্রসারণ বলে। যেমন দাম কমে গেল, চাহিদার পরিমাণ বেড়ে গেল, এটাকে আমরা বলবো চাহিদার প্রসারণ, মানে চাহিদা বেড়ে গেছে। আবার দাম বেড়ে গেছে, চাহিদা কমে গেছে, এটাকে আমরা বলবো হচ্ছে চাহিদার সংকোচন। তার মানে দামের পরিবর্তনের কারণে যখন চাহিদা পরিবর্তিত হয় এটাকে আমরা বলবো হচ্ছে চাহিদার সংকোচন প্রসারণ। চাহিদা বেড়ে গেলে প্রসারণ, চাহিদা কমে গেলে সংকোচন। আবার দাম ছাড়া বা দাম অপরিবর্তিত রেখে অন্য যে কোনো কারণে যদি চাহিদা পরিবর্তন ঘটে এটিকে আমরা বলবো চাহিদার হ্রাস বৃদ্ধি। যদি চাহিদা বেড়ে যায় তখন বৃদ্ধি, যদি চাহিদা কমে যায় তখন হ্রাস। অর্থাৎ দাম স্থির, দাম অপরিবর্তিত রেখে অন্য কোনো কারণে যদি চাহিদার পরিবর্তন ঘটে এটিকে আমরা বলবো হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। যেমন তোমার জিনিসের দাম, মনে করো আলুর দাম 10 টাকা আগেও ছিল, এখনও আছে, কিন্তু আগে তুমি 10 কেজি আলু খেতে, এখন তোমার ইনকাম আগে ছিল 10,000 টাকা, এখন তোমার ইনকাম হয়ে গেছে 50,000 টাকা। এখন কি তুমি আলু কম খাবে? নিশ্চয়ই না। তোমার ইনকাম যেহেতু বেড়েছে, দাম অপরিবর্তিত থাকলে তুমি তখন বেশি ভোগ করবে, তার মানে তোমার চাহিদা বাড়বে। এক্ষেত্রে কিন্তু দাম পরিবর্তিত হয়নি। এই ধরনের পরিবর্তনকে আমরা বলবো হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। অর্থাৎ দাম অপরিবর্তিত থেকে অন্য কোনো কারণে যদি চাহিদার পরিমাণের পরিবর্তন ঘটে বা চাহিদার পরিবর্তন ঘটে এটিকে আমরা বলবো চাহিদার হ্রাস বৃদ্ধি। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। বিষয়টি খুবই সহজ, আমরা যখন আরেকটু নেক্সট ক্লাস দেখব তখন আমরা বিষয়টি পরিষ্কার হব। জাস্ট আজকে আমি একটু হালকা তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিই। চাহিদার স্থিতিস্থাপকতা তেমন কোনো বড় বিষয় না, খুবই সিম্পল এবং খুব সহজ বিষয়। বিষয়টি হচ্ছে এই যে
চাহিদা অপেক্ষক, আমরা জানি চাহিদা বিভিন্ন ধরনের বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে, দাম, আয়, রুচি, অভ্যাস, আবহাওয়া, অনেক কিছু দ্বারাই প্রভাবিত হয়। চাহিদা, আমরা চাহিদা, এই যে চাহিদার যে নির্ধারক সমূহ, এই নির্ধারক সমূহকে দিয়ে আমরা যখন চাহিদাকে দেখানোর চেষ্টা করি সেটাকে আমরা বলবো হচ্ছে চাহিদা অপেক্ষক। মানে চাহিদা নির্ধারকে বিবেচ্য বিভিন্ন ধরনের উপাদানকে দিয়ে আমরা যখন চাহিদাকে আলোচনা করব তখন আমরা এটাকে বলবো চাহিদার অপেক্ষক। আচ্ছা, এখন চাহিদার স্থিতিস্থাপকতার বিষয়টি হচ্ছে চাহিদা অপেক্ষকে বিবেচ্য যে কোনো স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে, আমি আবার বলছি, চাহিদা অপেক্ষকে বিবেচ্য যে কোনো স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। আমি আবারও বলছি, চাহিদা অপেক্ষকে বিবেচ্য কোনো স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। বিষয়টি আপাতত শুনতে একটু কঠিন মনে হলেও বিষয়টি অত্যন্ত সহজ। এটা তোমরা বিষয়টা অনেকেই জানো, কারণ আমি এটি ক্লাসে তোমাদের বেশ অনেক দিন ধরেই পড়িয়েছি। তারপরেও আমি এটা নেক্সট ভিডিও ক্লাসে আমি আরও বিস্তারিতভাবে পড়াই। আচ্ছা, চাহিদার স্থিতিস্থাপকতাকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। এক, চাহিদার দাম স্থিতিস্থাপকতা। দুই, চাহিদার আয় স্থিতিস্থাপকতা। এবং তিন, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আমি আবার বলছি, চাহিদার স্থিতিস্থাপকতাকে তিন ভাগে ভাগ করা যায়। এক, চাহিদার দাম স্থিতিস্থাপকতা। দুই, চাহিদার আয় স্থিতিস্থাপকতা। তিন, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতা বলতে আমরা বুঝি দামের পরিবর্তনের কারণে, যদি দামের শতাংশিক পরিবর্তনের কারণে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে বলে দাম স্থিতিস্থাপকতা। একইভাবে আয়ের শতাংশিক পরিবর্তনের কারণে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে আমরা বলবো চাহিদার আয় স্থিতিস্থাপকতা। আর আড়াআড়ি স্থিতিস্থাপকতা হচ্ছে, এটা একটু ভিন্ন ধরনের। এখানে দুটি দ্রব্যের আগমন ঘটবে এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা আমরা মূলত তিন ধরনের দ্রব্যের ক্ষেত্রে ধরি। একটি হচ্ছে পরিবর্তক দ্রব্য, একটি হচ্ছে পরিপূরক দ্রব্য, একটি হচ্ছে শূন্য সম্পর্কহীন দ্রব্য। আচ্ছা, এই আড়াআড়ি স্থিতিস্থাপকতার বিষয়টি হচ্ছে, আচ্ছা, কোনো একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে অন্য আরেকটি দ্রব্যের চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে দেখাবে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আমি আবারও বলছি, কোনো একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে অন্য আরেকটি দ্রব্যের চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে বলে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। যেমন, চায়ের দাম কমে গেলে কফির চাহিদা কমে যায়। আমি আবার বলছি, চায়ের দাম কমে গেলে কফির চাহিদা কমে যায়, কারণ চা এবং কফি পরিবর্তক দ্রব্য। চায়ের দাম যদি কমে, মানুষ কি বেশি চা খাবে না বেশি কফি খাবে? অবশ্যই বেশি চা খাবে, তাই চায়ের দাম কমে গেলে কফির চাহিদা কমে যায়। আবার এমন হতে পারে, চিনির দাম বেড়ে গেলে চায়ের চাহিদা কমে যায়। চিনির দাম কমে গেলে চায়ের চাহিদা বেড়ে যায়, আবার চিনির দাম বেড়ে গেলে চায়ের চাহিদা কমে যায়। চিনি এবং চা হচ্ছে পরিপূরক দ্রব্য। তার মানে একটি দ্রব্যের দামের পরিবর্তনের কারণে বা একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের কারণে অন্য একটি দ্রব্যের চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে আমরা বলবো হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আবার এই চাহিদার স্থিতিস্থাপকতাকেই আমরা রেখাচিত্রের মাধ্যমে যখন দেখাবো, আমরা 5 ধরনের স্থিতিস্থাপকতা আমরা দেখব। এক হচ্ছে এককের সমান, বা এটাকে বলে হচ্ছে একক স্থিতিস্থাপক চাহিদা। একটা হচ্ছে এককের বেশি, এটাকে বলে স্থিতিস্থাপক চাহিদা। একটা হচ্ছে একের কম, এটাকে বলে অস্থিতিস্থাপক চাহিদা। একটা হচ্ছে অসীম স্থিতিস্থাপক চাহিদা। একটি হচ্ছে শূন্য স্থিতিস্থাপক চাহিদা। এই 5 ধরনের চাহিদার স্থিতিস্থাপকতা আমরা পরে রেখাচিত্রের মাধ্যমে দেখব। আচ্ছা, এরপরে আমরা চাহিদার অংশে মোটামুটি আমরা এই জিনিসগুলোই দেখব। এরপর আমরা চলে যাব হচ্ছে যোগান। আচ্ছা, বিষয়টি অনেক সহজ, এটি একদম সহজ একটি বিষয়। যেমন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যোগান বলতে তোমরা কি বুঝো, তোমরা হয়তো বা অনেকেই বলবা যোগান জিনিসটা কেমন জানি শুনতে শোনায়, তাই না? কিছুই না,
কোনো একজন বিক্রেতা কোনো একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান করে। আমি আবারও বলতেছি, কোনো একজন বিক্রেতা কোনো একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। যোগান দেবে বিক্রেতা, চাহিদা করবে ক্রেতা। আচ্ছা, এখানে আমরা পড়বো একইভাবে যোগান বিধি, যোগান রেখা, যোগান সূচি, যোগানের সংকোচন প্রসারণ, হ্রাস বৃদ্ধি এবং যোগানের স্থিতিস্থাপকতা। চাহিদাতে আমরা যেমন পড়েছি, যেমন দেখেছি বিষয়গুলো, যোগানও একই জিনিস, বা যোগান বিষয়টা তোমাদের জন্য একটু সহজ, কারণ চাহিদার স্থিতিস্থাপকতা বা চাহিদার বিষয়গুলো যখন তোমরা জানতে পারবা তখন তোমাদের জন্য যোগান জিনিসটা একই রকম মনে হবে। সুতরাং বিষয়টি খুব সহজ, সিম্পল। তো আমি বলি, যোগান বিধি আমরা এখন দেখব। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। আমি আবার বলতেছি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। যেমন চালের দাম 10 টাকা, দোকানদার 10 কেজি চাল বিক্রি করবে। চালের দাম 20 টাকা, দোকানদার কি এখন কম বিক্রি করবে না আরও বেশি বিক্রি করবে? অবশ্যই বেশি বিক্রি করবে। দাম বেশি হলে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমে গেলে যোগানের পরিমাণ কমে। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে যোগান রেখা। এই দামের সঙ্গে যোগানের পরিমাণের সম্পর্ককে আমরা যখন রেখাচিত্রের মাধ্যমে দেখাবো তখন আমরা এটাকে বলবো হচ্ছে যোগান রেখা। দাম এবং যোগানের মধ্যকার সম্পর্ক হচ্ছে ধনাত্মক, অর্থাৎ দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। এরপর আমরা দেখব যোগান সূচি। দাম এবং যোগানের পরিমাণকে আমরা যখন সূচির মাধ্যমে দেখাবো বা তালিকা আকারে দেখাবো এটাকে আমরা বলবো হচ্ছে যোগান সূচি। এরপর আমরা দেখব হচ্ছে যোগানের সংকোচন প্রসারণ ও হ্রাস বৃদ্ধি। বিষয়টি একেবারে সহজ। একইভাবে আমি বলতে চাই যে শুধুমাত্র দামের পরিবর্তনের কারণে যখন যোগানের পরিবর্তন সম্পাদিত হয় এই অবস্থাকে আমরা বলবো হচ্ছে যোগানের সংকোচন প্রসারণ। যদি যোগান বাড়ে এটিকে আমরা বলবো যোগানের প্রসারণ, যদি যোগান কমে তাহলে এটিকে আমরা বলবো সংকোচন। যেমন আমরা চাহিদার ক্ষেত্রে বলেছি ঠিক একইভাবে। আবার যোগানের হ্রাস বৃদ্ধি কি? একই জিনিস। দাম অপরিবর্তিত রেখে অন্য কোনো কারণে যদি যোগানের পরিবর্তন ঘটে এটিকে আমরা বলবো যোগানের হ্রাস বৃদ্ধি। যেমন আবহাওয়ার অনুকূলে ছিল, উৎপাদন বেশি হয়েছে, ফসলের পরিমাণ বৃদ্ধি পাবে বা যোগান বৃদ্ধি পাবে। আবার বন্যা হয়েছে, দামের পরিবর্তন ঘটেনি, কিন্তু বন্যা হওয়ার কারণে উৎপাদন কমে গেছে, তার মানে যোগানের হ্রাস হয়েছে। মানে দাম অপরিবর্তিত রেখে অন্য যে কোনো কারণে যোগানের যদি পরিবর্তন সাধিত হয় আমরা এটিকে বলবো যোগানের হ্রাস বৃদ্ধি। এরপর আমরা দেখব হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা। একইভাবে যোগান অপেক্ষকে বিবেচ্য কোনো স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে বলে যোগান স্থিতিস্থাপকতা। আমি আবারও বলছি, যোগান অপেক্ষকে বিবেচ্য কোনো স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে বলে যোগানের স্থিতিস্থাপকতা। আমরা যোগান স্থিতিস্থাপকতাতে আমরা খুব বেশি জিনিস এখানে না জানলেও চলবে বলে আমার মনে হয়, এবং এটি তোমাদের সিলেবাস পরীক্ষাতে খুব একটা আসবে না বা আসে না। এখানে আমরা শুধু দেখাবো 5 ধরনের যোগান ধরন। ওই একইভাবে চাহিদাতে তোমরা যেরকম করেছো ঠিক একইভাবে আমরা ওভাবে এখানেও একই জিনিস, কোনো পরিবর্তন নাই। 5 ভাবে দেখানো যাবে যোগান স্থিতিস্থাপকতাকে। একটা হচ্ছে একক স্থিতিস্থাপক যোগান, স্থিতিস্থাপক যোগান, অস্থিতিস্থাপক যোগান, শূন্য স্থিতিস্থাপক যোগান, অসীম স্থিতিস্থাপক যোগান। আমরা ভিডিও পরের ক্লাসে এটা আরও বিস্তারিতভাবে জানব। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে যোগানে আর তেমন কিছুই নাই, আমি যা বললাম এগুলোই আছে। এরপর আমরা দেখব হচ্ছে চাহিদা এবং যোগানের মাধ্যমে কিভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারিত হয়, বা ক্রেতা এবং বিক্রেতা কখন ভারসাম্যে পৌঁছায়। আমরা একদিকে চাহিদা পড়লাম, একদিকে যোগান পড়লাম, এখন আমরা ভারসাম্য পড়ব। ভারসাম্য বলতে মূলত বোঝায় ভারসাম্য এমন একটি স্থিতি অবস্থা যেখান থেকে ক্রেতা এবং বিক্রেতা নড়াচড়া করলে দুজনেরই ক্ষতির সম্ভাবনা থাকে, বা যে অবস্থা থেকে ক্রেতা বা বিক্রেতা নড়াচড়া করতে চায় না।
এটা এমন একটি অবস্থা যেটা থেকে ক্রেতা যদি নড়াচড়া করে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার বিক্রেতাও নড়াচড়া করলে সেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য এই অবস্থাকে আমরা বলবো হচ্ছে ভারসাম্য অবস্থা। ক্রেতা এবং বিক্রেতা দুজনেই ভারসাম্যে পৌঁছাবে। ক্রেতাদের জন্য যেই রেখাটি ক্রেতাকে দেখাবে সেটি হচ্ছে চাহিদা রেখা, যে রেখাটি বিক্রেতাকে দেখাবে সেটি হচ্ছে যোগান রেখা। আচ্ছা, চাহিদা এবং যোগান রেখা যেই বিন্দুতে বা যেই পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারিত হবে। যেই দামে ক্রেতা জিনিসটি কিনতে চাবে এবং বিক্রেতা জিনিসটি বিক্রি করতে চাবে সেই যে দামকে আমরা বলবো ভারসাম্য দাম। আবার যেই পরিমাণ ক্রেতা কিনতে চাবে এবং যেই পরিমাণ বিক্রেতা বিক্রি করতে চাবে সেই পরিমাণকে আমরা বলবো হচ্ছে ভারসাম্য পরিমাণ। মূলত আমি এতক্ষণ যা বললাম দ্বিতীয় অধ্যায়ে তোমাদের সব মিলিয়ে এই জিনিসগুলোই আছে। আমরা পরবর্তী ক্লাসে বিষয়গুলোকে চিত্রভিত্তিক আলোচনার মাধ্যমে উপস্থাপন করব। তো আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবা এবং এই লেকচার থেকে তোমরা কিছু শিখতে পারবে। আর যেহেতু দেশের পরিস্থিতি এখন তোমরা জানো কেমন, ঘর থেকে বের হবা না, ঘরেই থাকবা, আর গরম পানি বেশি বেশি খাবা। গলাকে কখনো গলা যেন শুকনো না থাকে, প্রচুর পরিমাণে গরম পানি, গরম বলতে কুসুম কুসুম গরম পানি খেতেই থাকবা সারাদিন। তা আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, অধ্যয়ন করো।